নির্বাচনের খুব বেশি বাকি নেই, 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু এখনো জনমনের শঙ্কা, নির্বাচন কি হবে? ধরেন প্রতিদিনই বেশ কয়েকটা টেলিফোন রিসিভ করতে হয় বা বাঙালি যাদের সঙ্গে দেখা হয় সবারই মনে একই প্রশ্ন যে নির্বাচন কি ভাই, নির্বাচন কি হবে? তো একটা অদ্ভুত একটা অবস্থা। অর্থাৎ নির্বাচন কমিশনের যে কর্তৃত্ব সেটি আসলে প্রতিষ্ঠিত হয় নাই, বা নির্বাচন কমিশন এর যে কার্যক্রম সেটি মানুষের কাছে দৃশ্যমান না। নানা রকমের বিষয় নিয়ে মানুষের মনে সংশয় আছে এখনো। তো আমরা আমরা মনে করি যে নির্বাচন হয়ে যাবে। তো এই যে নির্বাচনের এই যে কি নির্বাচন হবে এটা? আমরা তো আমি নির্বাচন দেখছি। আমরা 14 সালে, এরপরে গেল মধ্যরাতে নির্বাচন, এরপরে গেল ডামি নির্বাচন। তো এবার তাহলে কি নির্বাচন? এটা নিয়ে আমরা একটু কথা বলবো। পাশাপাশি ভারতের কিছু প্রচেষ্টা আছে। বিতাড়িত হাসিনা ভারতে আশ্রয় নিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, আপনাকে সুন্দর লাগতেছে, নতুন হেয়ার কাট মনে হচ্ছে। তো আপনি তো এই বিষয়গুলো লক্ষ্য রাখছিলেন, নির্বাচনের এই বিষয়গুলো লক্ষ্য রাখছিলেন, সিকিউরিটি থ্রেট, এবং আপনি নিজেও ধরেন প্র্যাকটিক্যালি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় নির্বাচন কাভার করে, মানে কি বলবো, সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আপনার আছে। তো সেই জায়গাটায় আমরা যদি প্রথমেই যদি আসি যে আমি মধ্যরাত গেল, এবার কি নির্বাচন? এবং আপনি নিশ্চয়ই টেলিফোনগুলো পান না যে ভাই নির্বাচন কি হবে? মানে 25 ফেব্রুয়ারি 24-25 তারিখেও কিন্তু মানুষের মনে শঙ্কা যে আদৌ কি নির্বাচন হবে। তো আপনার কাছ থেকে একটু শুনি। জি ভাই, আমি আসলে আজকে কিছু সিরিয়াস কথা বলার আছে, তার আগে হালকা কথাটা বলে নিই। হ্যাঁ, আমি চুল কাটছি, বাট জিনিস যেটা হলো, আমি আপনার ফেসবুকে আপনার অনেকগুলা সুন্দর ছবি দেখছি। আপনি যে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন সেটাও আমি দেখছি। ওকে, ফান অ্যাপার্ট, যেটা হলো যে আমিও ফোন পাই, বাট যারাই আমাকে ফোন করেন তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলে দিই যে ইনশাল্লাহ নির্বাচন হবে। প্রথম কথা, নির্বাচন না হবার কোনো কিছু নেই। জনগণ চায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলা চায়, বাংলাদেশের সবাই নির্বাচন চায়, এবং সেই দিকে আগাইতেছি আমরা। বাংলাদেশের বাইরে বা বিতাড়িত হাসিনার আওয়ামী লীগ তারা হয়তো চায় না তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক, বা যেই দেশে তারা আশ্রয় নিচ্ছে ভারত, তারাও চায় না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের সবসময়ের সাথী নির্বাচন হোক। তো সেই জায়গাটাতে হয়তো সন্দেহ থাকতে পারে। আমরা বাংলাদেশি যারা, আমরা বাংলাদেশি, আমরা অবশ্যই নির্বাচন চাই। এখন মনে রাখতে হবে, এই যে নির্বাচন, সেটা কিন্তু ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য। আমরা 71-এর নির্বাচন ছিল, 91-এর নির্বাচন ছিল, 2008-এর নির্বাচন ছিল, কিন্তু সবকিছু ছাপায় এটা প্রতিবারই নির্বাচন হয়েছে কিন্তু কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে সেটা নির্ধারণের জন্য, জনগণ কাকে আনবে। বাট এইবারের নির্বাচনটা আলাদা। এখানে আমরা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চাই এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় কাকে আমরা দেখতে চাই সরকার হিসাবে, সেইটা নির্ধারণের নির্বাচন। একই সাথে সাধারণ নির্বাচন, বা যেটাকে আমরা সংসদীয় নির্বাচন বলি, এবং গণভোট কখনো বাংলাদেশের ইতিহাসে হয় নাই, এবার প্রথম হচ্ছে। এবং কখন হচ্ছে? জুলাই পরবর্তী, যখন আমরা চাচ্ছি গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়নি আর কি। হ্যাঁ, মানে একই সাথে একই দিনে কখনো হয় নাই জাতীয় নির্বাচনের সাথে। তো এই আলোকে আমাদেরকে বুঝতে হবে যে কত ইম্পর্টেন্ট একটা নির্বাচন, যেখানে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আগের সেই সিস্টেমে ফেরত যাব, নাকি আমরা সিস্টেমটাকে চেঞ্জ করার মতন সাহস রাখি জাতি হিসাবে, এবং সেটা আমাদের হকটা আমরা আদায় করে নেই কিনা। তো সেই হিসাবে এই নির্বাচন, এবং আপনার যে শিরোনাম আছে আমি দামি নির্বাচন, একটা জিনিস কি, ভালো খবর প্রথমে বলি, এটা আমার থেকে বাংলাদেশে যারা আছেন তারা আরো বেশি জানেন এবং বুঝবেন যে গত যে নির্বাচনগুলো আমরা দেখছি, যেখানে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, অথবা দিনের ভোট রাতে হয়েছে, 154 জনকে এমনিতেই নির্বাচনের আগেই আওয়ামী লীগ সাংসদ হিসেবে নির্বাচিত করে নিয়ে আসছে,
এই ধরনের নির্বাচনগুলা হবার এইবার সুযোগ নাই। কেন সুযোগ নাই? সরকারে তো আওয়ামী লীগ নাই। আর এই অন্তর্বর্তী সরকারের তো দরকার নেই যে ডিজিএফআই কে নির্বাচন প্রযোজনা এবং পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া, টাকা দেওয়া। সেটা তো এবার হচ্ছে না। সুতরাং ওই ভয়টা আমাদের নাই যে ডিজিএফআই বা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, সমস্ত ডিসি ইউনোকে ব্যবহার করে একটা নির্বাচন হবে। সেই ভয়টা যেহেতু নাই, তাহলে ভয়টা তো নিশ্চয়ই হ্যাঁ, কিছু। কিন্তু কিন্তু আপনি আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে ভয় নাই? কারণ ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, অন্যান্য এজেন্সি বলেন, সকল জায়গায় এখন হাসিনার লোকজন বসা। এবং আপনি যদি এবার নমিনেশনের দিকে তাকান বিভিন্ন দলের, বিএনপি বলেন, জামাতও বলেন, যে আওয়ামী ঘরানা ঘনিষ্ঠ অনেককেই তারা নিয়ে এসেছেন, অনেককে তারা তোয়াজ করছেন, অনেককে তারা খুশি করছেন। এবং ভেতরে তো এই শক্তি তো বিদ্যমান। এই শক্তি কি ইউনূস হাত দিতে পারছে এই শক্তিতে? ডক্টর ইউনূস পারে নাই তো। তারা তো আপনার আপনি কথায় কিভাবে যুক্তি আছে। আপনি কিভাবে ভাবছেন যে ডিজিএফআই এবার ইন্টারফারেন্স করবে না, বা সরকার হয়তো চাইবে না, কিন্তু তারা তো চাইলে করতে পারে, তাই না? সেই ঝুঁকি তো জি আছে। জি, আপনার কথায় যুক্তি আছে, বাট আমি আমাদের দর্শক এবং জনগণকে আশ্বস্ত করার জন্য আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলি সেটা হচ্ছে, সবসময় কিন্তু সব দলে গাদ্দাররা ঢুকে যায়। যেমন একটা জিনিস হচ্ছে, জামাত, বিএনপি বা অন্যান্য দলগুলো ক্রেডিট নিতেছে আওয়ামী লীগের এতজন আমাদের এখানে জয়েন করছে, নেতারা রাজনীতির মাঠে জনসভায় পরিচয় করে দিতেছেন এরা আমাদের বন্ধু, এই ধরনের জিনিসপত্র নমিনেশন দিচ্ছেন। সেটা হয়, সবসময় হয়েছে, গাদ্দাররা নির্বাচনে সুযোগ নেওয়ার জন্য আরেক দলে জয়েন করে। সেটাকে আমি খুব দেখি না। এখন ডিজিএফআই, এনএসআই এদের মাধ্যমে বা প্রশাসনকে কাজে লাগায় কেন এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আপনি যদি ম্যাগনিচিউডটা চিন্তা করেন, যখন এই 18 এবং 24-এর নির্বাচনগুলো হয়, বিশেষ করে 18-র যেটা দিনের ভোট রাতে, সেই জায়গায় কিন্তু সিস্টেমেটিক ভাবে নির্দেশনা দিয়ে ডিজিএফআই এর কাজই তখন ছিল প্রশাসনকে ব্যবহার করা হবে, সেনাবাহিনী, বিজিবি তারা সম্পূর্ণভাবে কেন্দ্রের কাছে আসতে পারবে না, ক্যাম্পে বসে থাকবে। আগের সপ্তাহেতে এবং আগের রাতে বস্তায় বস্তায় করে টাকা পাঠানো হয়েছে। আগের রাতে অ্যাম্বুলেন্সে করে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার সিল মারা সেখানে পাঠানো হয়েছে এবং সেগুলো ভরা হয়েছে। আগের রাতে এই জিনিসগুলো করা হয়েছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না, এবং যেহেতু যদি না সরকারের ইচ্ছা থাকে এবং আওয়ামী লীগ সরকারের মতন কারো ইচ্ছা থাকে। 2 নাম্বার, আপনি কি মনে করেন আমাদের এখনকার ডিজিএফআই, এনএসআই তাদের ভিতরে যতই আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন ঢুকে থাকুক, তাদের এই 24-এর পরে সাহস হবে এই জিনিসটা নিজে থেকে করবার জন্য, যদি সরকারের প্যাট্রোনাইজেশন না থাকে বা কোনো রাজনৈতিক দলের চাপ না থাকে? আমি দেখতেছি না সেই জিনিসটা। দেন আরেকটা জিনিস হলো, এই জিনিসটা করবার জন্য যে মিডিয়া বা অন্যান্য জিনিস এর আড়ালে নিয়ে বা মিডিয়াকে কিনে নিয়ে, ধরেন প্রথম আলোর মতিউর রহমান এবং মাহফুজ সাহেব, ওনারা কিন্তু ওনাদের, আমার যতদূর মনে হয়, ওনারা এখন ওই হাদির ঘটনার পর থেকে প্রতিদিনই ডবল স্পিডে ওনারা বাথরুমে যান। ওনারা জানেন, সো মিডিয়ার এত সাহস হবে না জিনিসটাকে ছুপাই যাওয়া যে এই ধরনের জিনিস হচ্ছে। সেই আলোকে আমি মনে করি, দেখেন এনএসআই এর কথা আমি যদি একটু এক্সাম্পল দিই, এনএসআই তে কিন্তু প্রায় অর্ধেক লোককে ওএসডি করে রাখা হয়েছে, যারা ছাত্রলীগ, যুবলীগের সেই গুন্ডাগুলা, যারা এনএসআই এর পদ ব্যবহার করে দেশে সন্ত্রাস চালাতো, তারা ওএসডি। 13 জন অফিসারকে এনএসআই নিজে থেকে দুদকের হাতে তুলে দিয়েছে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। সো এই জায়গাগুলোতে তাদের সেই চাপটা আছে, তারা জানে যে সেখানে আগানো যাবে না। তো হতে পারে তার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের দেশের, তারা কোনো ফেভার পাওয়ার জন্য কোনো আন্ডারহ্যান্ডে আসে, বাট সেটা সম্ভাবনা আমি দেখি কম। এই প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলি কি, দেখেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে 4টা নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারি 1996 একটা ফর্মালিটি নির্বাচন ছিল, তা বাদ রেখে 91, 96, 2001, 2008, আমার নিজের হিসাবে নির্বাচনে ভোট গ্রহণ, আমি নির্বাচনের আগের পরিস্থিতি, কিভাবে দল ভাঙা হয়েছে, কিভাবে বিএনপিকে 2008-এ ইলেকশনে প্রার্থী দেওয়ারই সুযোগ দেওয়া হয় নাই, জেলে রাখা হয়েছে, মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে, ভারতের সেট আপে
নির্বাচনগুলাকে প্রভাবিত করা হয়েছে সেই পার্ট। আমার ফোকাস হচ্ছে নির্বাচনে আমি বাংলাদেশের নাগরিক, 18 বছর প্লাস বয়স, আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব, সেই কনসেপ্টের কথা যদি চিন্তা করি, এই 4টা নির্বাচন কিন্তু আমি বলবো অবাধ এবং সুষ্ঠু হয়েছে মোটামুটি একটা সাধারণ মানে। এর বাদে যত নির্বাচন তার আগে এবং পরে আমরা জানি সেগুলোর কোনোটাই সুষ্ঠু হয় নাই। এটা হচ্ছে প্রথম জিনিস। বাট সেটা কি খুব বেশি ইম্প্যাক্ট করছে আমাদেরকে এই 15 বছরের হাসিনার যেই দুঃশাসন সেটা ছাড়া? ঠিক আছে, কোনো পার্টি জিতবার ছিল, বাট এইবারের নির্বাচনটা সুষ্ঠু করা এবং একই সাথে সেই নির্বাচনে ভোট ডাকাতি শুধু না, তার বাদে যাতে মারামারি, হানাহানি বা কোনো প্রাণহানি না হয় সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দরকার। সেই দরকারটা কেন সেটা আমি পরে আসছি। প্রথমে ভাই আপনি যদি সময় দেন আমি একটা জিনিস একটু বলি, স্ট্যাটিস্টিক্স বলি। জি। আমাদের এই নির্বাচনের সময় এখন তো অ্যাকচুয়ালি সবকিছুর দায়িত্ব ইভেন প্রশাসনের রদবদল থেকে শুরু করে কি হবে সেগুলো নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনে কিন্তু বেসিক্যালি একজন, মানে ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনিই দায়িত্ব পালন করতেছেন, বাকি সবাই তার হাতে তার ঘাড়ে সবকিছু দিয়ে বলছে ভাই আপনি করেন আপনি করেন, তার অভিজ্ঞতা আছে, তার ম্যাচুরিটি আছে, সেই কারণে হয়তো সেটা একটা পেইনফুল ব্যাপার, বাট সেইভাবে হচ্ছে। এখন ওনারা সেই জিনিসটা করবেন এবং করছেন ওনাদের হিসাব মতে, এবং স্বরাষ্ট্র মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে গত সপ্তাহে, তাতে দেখা যায় প্রায় 9 লাখের মতন বিভিন্ন বাহিনী, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ইভেন পুলিশ, বিজিবি, আনসার, সেই সহ 9 লাখ, 3,000 কম 9 লাখ। তার মধ্যে 1 লাখের মতন বড় হচ্ছে আর্মি, 3 থেকে 5,000 এয়ারফোর্স, নেভি, বিজিবি থাকবে 37,000, কারণ তাদেরকে তো আমাদের বর্ডারটাকে পাহারা দিতে হবে। পুলিশ সারপ্রাইজিংলি থাকবে 1,49,000। আনসার এবং ভিডিপি মিলাই 5 লাখ কম বেশি থাকবে। জি। এখন এর বাদে ফায়ার সার্ভিস থাকবে, অন্যান্য র্যাব থাকবে। ভাই সংখ্যাটা আপনি যদি দেখেন এটা মোরলেস এইভাবেই ডিপ্লয় ছিল আগের নির্বাচনগুলোতে, বাট আমরা আগেই বলছি এইবারের নির্বাচনের লক্ষ্য এবং একই সাথে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আগের যে কোনো নির্বাচনের থেকে। এখন দেখেন পরিস্থিতির কথায় আসি, নির্বাচন মূলত হয় পুলিশ এবং আনসার কেন্দ্রে থাকে, 42,300 সামথিং কেন্দ্র আছে, 600 সামথিং কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলা মূলত অবস্থান করে প্রোটেকশন দেয় পুলিশ, আনসার, ভিডিপি। তারা পাশে ক্যাম্পে, আইদার ক্যাম্পে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা থাকে বিজিবি এবং সেনাবাহিনীর প্রতি, তারা আইদার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। বাট আমরা যতগুলো নির্বাচন, আমি ছিলাম 6টা নির্বাচনের সময় ছিলাম, তখন কিন্তু প্রতিবারই আমরা দেখেছি যে আমরা পেট্রোল নিয়ে, আমরা আমাদের সাথে টিমকে নিয়ে প্রতিটা কেন্দ্রে আমরা সারাক্ষণ ঘুরতাম। 12 ঘন্টার জন্য দায়িত্ব বলা হয়েছে, 14 ঘন্টা 15 ঘন্টা দরকার হলে কাভার করছি, একটানা 20 ঘন্টা কাভার করছি, যাতে নিরাপত্তা যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা পয়েন্টে কোনো গন্ডগোল হলে সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে পৌঁছাতে পারি এবং সিচুয়েশনটাকে রেস্টোর করতে পারি। ঠিক আছে, সেই হিসাবে হয়তো আপনি যদি দেখেন, বাট প্রথম কথা নির্বাচনের কেন্দ্রের দায়িত্বে যে পুলিশ আছে, যদি কোনো গন্ডগোল হয়, আল্লাহ না করুক, সেই গন্ডগোলগুলোর সময় পুলিশ এবং আনসার, পুলিশের তো মাজা ভাঙা, তার তো ইউনিফর্ম এখন কেউ মানে 2 পয়সাও পাত্তা দেয় না, আর আনসার তো আনসার লীগ হয়ে গেছে, তাই না ভাই? এখন সেই জায়গায় কেউ যদি একটা রাজনৈতিক দলের কিছু লোক এসে পুলিশের 2টা থাপ্পড় দেয় বা আনসারে ধরে কোমরে 6 ইঞ্চি নিচে একটা লাথি মারে, ওরা তো প্রথমেই পালাবে সেখান থেকে। এটা রিয়েল বাস্তবতা আমি বলছি কিন্তু ভাই, 24 পরবর্তীতে তাদের মোরাল বা মোরাল তাদের ওই স্ট্যান্ডিং নাই যে তারা একটা অন্যায়ের প্রতিবাদ সঠিকভাবে করবে বা আইন শৃঙ্খলার প্রয়োগটা করবে, এটাই বাস্তবতা এখন। তো সেই আমি যদি একটা বিষয় যোগ করি আপনার সাথে, ধরেন আপনি তো হিসাব তো দিচ্ছেন যে ধরেন এই পরিমাণ হয়তো শক্তি থাকবে নির্বাচন কেন্দ্রিক, এবং যেটা বললেন যে নির্বাচনের সময় আনসারের উপর হামলা, পুলিশের উপর হামলা অতীতও হয়েছে, এবারও হয়তো কোনো কোনো দুষ্কৃতিকারী চেষ্টা করবে। কিন্তু আমার কনসার্নের জায়গাটা হচ্ছে হাসিনার আমলে যেই মানে 14, 18, 24
এই নির্বাচনগুলোয় অভিজ্ঞতা সম্পন্ন যেই সেনা সদস্য, সেনা কর্মকর্তা বা পুলিশ বা আনসার, তাদেরকে কি কোনো স্ক্রিনিং করা হয়েছে? কোনো তথ্য তো আমরা পাইনি এরকম। পাশাপাশি ধরেন আনসার লীগের যে দাপট আমরা দেখলাম ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে, পরবর্তীতে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কতজন আনসারকে বিদ্রোহ, অলমোস্ট বিদ্রোহ করার মতোই তো, তো মানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিষয়ে? তো এইগুলো দিয়ে কি আদৌ সম্ভব কিনা, নাকি সব আপনার ওই যে ইউনূসের ইয়ের মতো, ওই যে মোটিভেশনাল স্পিচের মতো আর কি, একটি অসাধারণ নির্বাচন হবে, স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে, নির্বাচন কমিশনারেরও আগামাথা কিছু বুঝতেছি না আমি। তো সেই জায়গাটা মিলায় এই প্রশ্নগুলো আপনার মনে কি আসে না এই প্রশ্নগুলো? আমরা এই প্রশ্নগুলো মনে আসছে, এবং আজকে না কনক ভাই, আজকে থেকে ধরেন 7-8 মাসে আমরা এই প্রশ্নগুলো রেজ করেছি সরকারের যেখানে যেখানে আমাদের যোগাযোগের এবং ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে সেখানে আমরা করেছি। আপনিও হয়তো কোনো জায়গায় করেছেন। দেখেন তারপরে কি, আজকে আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, 14 হিসাবটা আমি বাদ দিলাম, 18-24-এর সময় যারা ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, সেই ধরনের জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কর্মকর্তা যারা ইউএনএ ছিল, তারা এখন, তাদের বেশিরভাগই এখন ডিসি এবং বিভিন্ন জেলায় কর্মরত ডিসি যারা নির্বাচনকালীন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এই জিনিসটা দর্শক এবং অন্যর কাছে একটা শকিং জিনিস মনে হতে পারে, এটাই বাস্তবতা। সুতরাং এখানে স্ক্রিনিং বা অন্যান্য কিছু করা হয় নাই। যারা সেই পাপটার সাথে সরাসরি জড়িত ছিল তারাই আজকে রিটার্নিং অফিসার। এবং এইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো আমি আপত্তি দেখি নাই। কেন আপত্তি দেখি নাই? কারণ তারা মনে করতেছে ঠিক আছে, আমরা তো এদেরকে ব্যবহার করতে পারবো। এটা আরো উদ্বেগজনক যে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ করে নাই, বিকজ তারা মনে করে ঠিক আছে এই 2 নম্বর লোকগুলো সেখানে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার থাকলে পরে তো তারা আমাদেরই কাজে লাগবে, বিকজ একবার যে বিক্রি হয়েছে তারা তো কেনা অনেক সহজ। কথাটা খুব আমি চাচাশোলা কথা বলে দিলাম, বাট এটা ওনাদের শোনার উচিত। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, সেনাবাহিনী পুলিশ সেই জায়গায় যারা ছিল, পুলিশ তো বেনজিরের পুলিশ। আমি কখনো বলি না যে এইটা হচ্ছে মানে খোদাবক্স সাহেবের বা আমাদের বর্তমান আইজিপির পুলিশ। এটা সম্পূর্ণভাবে বেনজির এবং মনিরুল সিটিটিসি তাদের নিয়ন্ত্রিত একটা পুলিশ। তাদের কাছ থেকে আসল যে অর্ডার আসে তারা সেটা শুনে। তারাও ছিল 18-24-এর যারা ইনভলভ ছিল, তারাও কিন্তু আছে, এখন কিছু বাদ গেছে আছে। সেনাবাহিনীতে ডিজিএফআইতে তখন যারা সেই সময় তৎকালীন ছিলেন, তাদের সেই জেনারেলরা চলে গেছেন বাড়িতে, অথবা কেউ সাজা চাকরি থেকে বহিষ্কার হয়ে গেছেন। বাট সারপ্রাইজিংলি যে জিনিসটা আমরা খেয়াল করতেছি না সেটা হচ্ছে, জেনারেলরা আসলে ওই ধরনের কাজ কখনো মাঠে করেন না। তাদের হয়ে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেলস, তারা সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করেন। তারা তো ভাই রয়ে গেছে, তাদের কাউকে আপনি চাকরি থেকে বাদ দেন নাই। এবং আপনি যদি এখন সেনা সদরে খোঁজ নেন, সেনা সদরে 3 জন আছেন যারা সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিজিএফআই তে তখন চাকরিরত ছিলেন এবং সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন। ডিজিএফআই তে আবার এখন ফেরত আসছেন একজন, একটা ব্যুরোর প্রধান, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সময় ডিজিএফআই এর একজন ডিজির কর্ড ছিলেন। একটা ডিজির কোঅর্ডিনেটিং অফিসার বা কর্ড, সে কিন্তু ডিজি যে জিনিসটা জানে, যে পরিকল্পনাটা জানে, যে 2 নম্বর জিনিসটা জানে, সেই জিনিসটা সেও জানে। সুতরাং সেই জিনিসই স্ক্রিনিং হয় নাই। আমরা মনে করতেছি ঠিক আছে তারা তো দুর্বল হয়ে গেছে, তারা বিপজ্জনক না। সাপ কখনো দুর্বল হয় না। সাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিপজ্জনক। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই স্ক্রিনের জিনিসটাতে আসতে হবে। তো এখন যেটা আমরা দেখলাম যে এটাতে ফেরত আসি, যে পুলিশ, আনসার আগে যেভাবে প্রতিটা নির্বাচনে তারাই কেন্দ্র, মোটামুটি 80% ক্ষেত্রে কেন্দ্র সামলানো, কোনো হালকা গোলযোগ হইলে সেটা সামলানোর জন্য যথেষ্ট ছিল, এবার সেটা হবে না। যে কোনো জায়গায় একটা কিছু শুরু হলে তার প্রথম দৌড়টা তারা দিবে এবং কোন দিকে দৌড় দেবে কেউ জানবে না, অস্ত্র ফেলে দৌড়াবে। তো তখন সাথে সাথে বিজিবি এবং সেনাবাহিনীর হেল্প চাইতে হবে। তারা যদি আসে, আমি মনে করি বর্তমান যে পরিকল্পনা সে অনুযায়ী 10 থেকে 15 মিনিটের মধ্যে আসবে। 10 থেকে 15 মিনিট যে সময়, সেখানে প্রতিটা দলের এজেন্ট থাকার পরেও যারা সেখানে পুলিশ এবং আনসারকে দৌড়াইতে বাধ্য করবে, তারা ব্যালট বাক্সে 15 মিনিটের মধ্যে নির্বাচনের ফল নির্ধারণী যতগুলা
ব্যালট ঢুকানো দরকার সেগুলো ঢুকাতে পারবে। এটা আমরা জানি, এটা পরীক্ষিত যে 15 মিনিট যথেষ্ট। ব্যালট বাক্সগুলো একটা কেন্দ্রে যদি 6টা বুথে থাকে এবং ব্যালট বাক্স সেখানে ধরেন 12-15টা থাকে, প্রতিটাতে ঢুকাই দেবে। তো এই যে ভয়টা আছে, এখন এটাকে এইভাবে চলবে? প্রতিবাদ করবে আরেকটা দল। জামাত তো বলছে যে তারা শহীদি তাদের কাছে ড্রিম একটা। তো সেখানে মারামারি হবে, সংঘাত হবে। সেই সংঘাতটাকে ঠেকানোর জন্য তখন অবশ্যই সেখানে নিরাপত্তা বাহিনী বা অন্য সবাই পুলিশ, সেনা, র্যাব সেখানে আসবে। বাট সিচুয়েশনটা কি হচ্ছে দেখেন, একদিক থেকে নির্বাচন হয়ে যাচ্ছে ত্রুটিপূর্ণ এবং গোলযোগপূর্ণ, আর একই সাথে সহিংসতায় ভরে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আগেও হওয়ার সম্ভাবনা ছিল। নো, আগে সেই সম্ভাবনা অনেক কম ছিল, বিকজ আমি আগেও বলেছি পুলিশ এবং আনসারের প্রতি আমাদের রেসপেক্ট ছিল। তারা কিছু বললে সেটা শুনতো। অন্তত তারা যেই মুহূর্তে গোলযোগ শুরু হয়েছে সেইখান থেকে 15 মিনিট পর্যন্ত সবকিছু ঠাকায় রাখতে পারতো। এর মধ্যে আবার আর্মি এবং বিজিবি চলে আসতে পারতো। এখন সেটা পারবে না, প্রথমেই তারা দৌড় কম্পিটিশনে নামবে। তো এই জিনিসটা আমার মনে হয় না সরকার সেভাবে দেখছে। এটার কি সমাধান থাকতে পারে সেটা আমরা পরে আসি। হ্যাঁ, বাট এটা হচ্ছে সিচুয়েশন। তো কিন্তু ধরেন আপনি যেটা বলছিলেন যে আমার মনে হয় না যে অনেকে সাহস করবে। ধরেন রিটার্নিং অফিসারদের কিছু কিছু তো আমরা ভূমিকা দেখলাম মনোনয়নপত্র বাছাই এবং ইয়েতে তাদের আলগা পিরিত দেখলাম আমরা। বাট এর বাইরেও ধরেন হয় কি, ধরেন একজন সেনা অফিসার হিসেবে আপনি জানেন যে নিয়মের মধ্যে থেকে আপনি কিভাবে মোটরটা দিলে এটা মানে কোন দিকে যাবে। একজন আমলাও সেটা জানে। যেমন একজন সাংবাদিক জানে যে কোন শব্দটা আমি আগে লিখলে বা কোন শব্দটা পরে লিখলে, যেটা প্রথম আলোরা করে আর কি, যে মানে টোটাল মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে পড়বে তার মাথায় অন্য জিনিস ঢুকবে। তো এগুলো হচ্ছে বিষয়, মানে আফসোসের জায়গাটা হচ্ছে যে এতগুলা জীবন যাওয়ার পরেও আমাদের কোনো মানে বোধোদয় হইল না। এবং ইউনূসের নেতৃত্বাধীন যে অপদার্থ সরকার, এই ধরেন নাসির উদ্দিন সিইসি, তার নিয়োগ হয়েছে কবে? নিয়োগ হয়েছে বহু আগে। তার কি কোনো মাথা ব্যথাই নাই? আপনি দেখেন যে তার তো উচিত ছিল না যে দায়িত্ব নিয়েই যে রিগড ইলেকশন গুলো কারা কারা দায়িত্বে ছিল, কিভাবে ছিল, তারা এখন কোথায়, এগুলো তালিকা করা কিছু করে নাই কিন্তু। ভাই তো ওনারা তালিকা করেন নাই জেনে। আমাদের থেকে, আমাদের সাথে যারা সহযোগিতা করেন তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে পাঠানো হয়েছিল। তিনি সম্পূর্ণ সিনারিও সহ, তালিকা সহ প্রধান নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশনকে ব্রিফ করেছেন ফর্মালি, বলেছেন এই জায়গাগুলোতে সমস্যা, এই ব্যক্তিতে সমস্যা, এবং উপায় বলেছেন। ওনারা তো শুনেন নাই। ওনারা এত ঘটা করে সেখানে বসলেন, চা বিস্কিট খেয়ে ওনারা ব্রিফিং গুলো আমাদের শুনলেন। ওনারা তো সেটা গায়ে নেন নাই। কেন নেন নাই সেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। তো এই জায়গায় আমরা হতাশ হব না ভাই। আমি আপনাকে একটু আরেকটা জিনিস ক্লিয়ার করে, উপায়গুলো আমি কিন্তু, উপায় আছে কিন্তু ভাই। না, উপায়টা আমরা যাচ্ছি, কিন্তু ধরেন সিইসি নাসিরুদ্দিনের মাথায় রাখতে হবে যে 2 সিইসি এখনো জেলে কিন্তু। ভাই সাবেক 2 2 সিইসি জেলে সেটা বড় কথা না। এক সিইসি জুতার মালা গলায় দিয়ে জেলে গেছে, সেটা মনে রাখতে হবে। জেলে যাওয়া কোনো সমস্যা না। আপনি জেলে গেছেন, আমিও জেলে ছিলাম। আমি জেল প্লাস আয়নাঘর দুইটাতে ছিলাম, আপনি শুধু জেলে ছিলেন, অনেকদিন ছিলেন। জেলে যাওয়া ইজ ওকে, আর জুতার মালা গলায় দিয়ে জেলে যাওয়া, দ্যাট ইজ নট ওকে। শুধু এই ছবিটা মনে রাখেন। রাইট, মানে ধরেন যে এরা যে জেলে গেছে এবং এদের প্রতি যে মানুষের যে ঘৃণা, মানুষের যে ক্ষোভ, মানুষের অধিকার কেড়ে নেওয়ার যেই প্রচেষ্টায় তারা যুক্ত ছিল সরাসরি ভাবে, সেই জায়গাটা থেকে নাসিরুদ্দিন সাহেবরা কি শিক্ষা নিচ্ছে আমি জানি না। আর আপনি আপনার ওই যে ব্রিগেডিয়ার ফজল, যিনি নির্বাচন কমিশনার, তার ব্যাপারে আপনি ইতিবাচক হলেও আমার কাছে তার ব্যাপারে অনেক নেগেটিভ খবর আছে। তার সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতার অনেক বিষয় আছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে হুঁশিয়ার করতে চাই যে মানে এত এত ভালো না আর কি, বুঝছেন না? এত কি বলবো, মানে সাধু সেজে ভিতরে কিছু করবেন, সেই প্রচেষ্টা করা বোধহয় ঠিক হবে না। তারপরে আমাদের এই যে নন কমিশন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বসে আছে আর কি, সে বলছে যে অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না। তো যে অস্ত্রগুলা লুট হয়েছে আর কি, সেই অস্ত্রগুলো নাকি নির্বাচনে ব্যবহার হবে না। তো যারা লুট করছে এটা তার কানে কানে সে বলে গেছে। তো ধরেন এই যে অবস্থাটা, এবং আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোও কিন্তু ধরেন এই জায়গাগুলো খুব বেশি মনোযোগী না। তারা অবশ্য মনে করছেন যে জনগণ যদি ভোট দিতে নামে, সেই জোয়ারে হয়তো অনেক কিছুই হবে না। কিন্তু
মাঠের বাস্তবতা কি, আমাদের যে রিমোট এরিয়ার যে নির্বাচন কেন্দ্রগুলো বা যে পরিমাণ ফোর্স এবং যে পরিমাণ নির্বাচন কেন্দ্র এবার আবার গণভোট যুক্ত হচ্ছে, মানে এগুলো সামাল দেয়া, এগুলো প্রসেস করা, এটার সাথে আপনি যদি সমাধানের জায়গাটা একটু বলেন। জি, সমাধানের জায়গায় আসবার আগে, বিকজ সমাধানটা সাথে অ্যাকচুয়ালি ভারতও জড়িত, ভারতের কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি জড়িত, আমি সেই জায়গাটাতে নিয়ে আসি। দেখেন ভাই, আমরা এখন বুঝতে পারতেছি যে ভারত মুখে মুখে নির্বাচন করবার জন্য বর্তমান ইউনিস সরকারকে অনেক চাপ দিলেও প্রথম দিকে, যখন তারা বুঝে ফেলে যে হাসিনা এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই মুহূর্ত থেকে তারা কিন্তু এই নির্বাচনটা যাতে না হইতে পারে বা সুষ্ঠু কোনো নির্বাচন না হয়, সেই জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। তো রিসেন্টলি তারা যেটা করলো, তাদের এই বাংলাদেশে যেই দূতাবাস মিশন, সেটাকে নন রেসিডেন্ট মিশন, মানে ফ্যামিলি সহ থাকা যাবে না, সেটা ডিক্লেয়ার করলো। আরে ভাই, তোমাদের 2024-এর পরে তো এমনিতে তোমরা নিজেরাই সেটাকে নন রেসিডেন্ট মিশন করে রাখছো, এখন হঠাৎ করে ডিক্লেয়ার করলা কেন? তার পিছনে কিন্তু একটু শানে নজুল আছে ভাই। সেটা হচ্ছে কি, তারা চায় যে বাংলাদেশকে একটা নিরাপত্তার ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাইরের পৃথিবীর কাছে প্রমাণ করবার জন্য, এবং তাদের কিছু পরবর্তী পরিকল্পনা আছে সেটার সাথে এইটাকে যুক্ত করার জন্য। তারা এই যে ডিক্লারেশনটা দিচ্ছে গত সপ্তাহে, তার আগে 2 দিন ধরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং প্রায় 20টার মতো দেশের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদের সাথে তারা যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ মিশনকে নন রেসিডেন্ট মিশন, যে ফ্যামিলি সহ না ফ্যামিলি ছাড়া মিশন, সেটা ডিক্লেয়ার করতে যাচ্ছি, তোমরা সেটা যদি জয়েন করো। বাকি দেশগুলো বলে দিছে না, বাংলাদেশের পরিস্থিতি এমন না যে আমরা সেটা ডিক্লেয়ার করব। আর ইউকে সম্ভবত বলছে যে যদি প্রয়োজন হয় আমরা সেটাকে ট্রাভেল অ্যাডভাইজারি দিব, কখনো নন এই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই, বাট তারা তারপরে সেটা দিল। তার পরবর্তীতে তারা কি করলো, হাসিনাকে গত 23 তারিখে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিল পাবলিকলি এবং গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে, কোনো বাধা ছাড়া। আরেক দেশের ফেরারি আসামি, যে আরেক দেশ থেকে পালায় গিয়ে তার লোকজন নিয়ে সেখানে আছে, সেখানে তাকে সুযোগ করে দিয়ে একটা প্রচুর ডিপ্লোম্যাটিক নর্ম ভঙ্গ করলো। এখানে কিন্তু ভাই জিনিসটা শেষ না। আমার যেটা মনে হয় এবং যেই জায়গাটাতে আমি শঙ্কিত, সেটা হচ্ছে এটা ভারতের চালের একটা অংশ, যেই ক্ষেত্রে তারা যেটা চেষ্টা করতে পারে সেটা হচ্ছে ইলেকশনের সময় গোলযোগের জন্য আওয়ামী লীগের বেশ কিছু লোক, আওয়ামী লীগের লোক মানেই তো সে হচ্ছে ক্যাডার, সে হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে দেশের ভিতরে পুশ করা, বাংলাদেশের ভিতরে পুশ করবে এবং পুশ করার পরে কিছু নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক কাজ করাবে। তাদের তাদের যেই যাদেরকে পুশ করাইতেছে, প্লাস হচ্ছে এদের যে প্রক্সি কিছু বাংলাদেশে আছে। কি প্রক্সি আছে? এই দেখবেন আমাদের পার্বত্য এলাকায় পাহাড়ি যে সন্ত্রাসী জনগোষ্ঠী আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে ইনসার্জেন্সি অপারেশন করে, তাদেরকে ব্যবহার করে কিছু সন্ত্রাসী কাজ করাবে। তারপরে আওয়ামী লীগের যে লোকজন আগে থেকে এখানে ছিল, তাদের কাছে তো অস্ত্রের, যে লুটের অস্ত্র তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আস্থাবান যে সেটা ব্যবহৃত হবে না। বাট আমার সাথে ভাই কারো গোপন কথা হয় না যে আমি জানবো আওয়ামী লীগের লোকজন সেটা ব্যবহার করবেন কি করবেন না। দেন আরো প্রক্সি আছে ভাই, যারা, যেটা ভয়ঙ্কর ভাই, আমি আপনার কাছে রাজনাথ সিং এর একটা ছোট্ট অডিও ক্লিপ পাঠাইছিলাম, যদি দেখেন সেখানে আমরা দেখতে পাই, ধরেন আমাদের চর মোনায়ের কথা যাকে বলা হয়, এবং কিছুটা অ্যালিগেশন আছে যে যারা আফগান তালেবান এবং তার সাথে এখানকার যে তালেবান তৈরি, যাদেরকে সশস্ত্র করার পিছনে ওনার দলের একটা সংশ্লিষ্টতার কথা মাঝে মাঝে উঠে আসে, তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। ভারত তাদেরকে কাজে লাগাবে দেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংস এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য। তাতে তাদের লাভ কি হবে ভাই? দেখেন, যদি আল্লাহ না করুক এই ধরনের একটা গোলযোগপূর্ণ সহিংস নির্বাচন হয়, তাহলে কিন্তু যেই দল হারবে তারা ইলেকশনের ফলাফল মেনে নিবে না, কারণ গোলযোগের তো প্রমাণ থাকবে সেখানে, ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবে, সবাই দেখবে যে গোলযোগ হয়েছে, সহিংসতা হয়েছে, মেনে নিবে না তারা। দ্বিতীয়ত যেটা হবে, যদি তার মধ্যেও জয়ী দল তারা সরকার গঠন করে, তাদেরকে কিন্তু এই আন্দোলন এবং মেনে না নেওয়ার যেই সংঘাত চলবে তার মধ্যে টিকে থাকবার জন্য, সরকারি কাজ চালানোর জন্য
ঝুঁকতে হবে ভারতের সাহায্যের জন্য, যেটা হাসিনা সবসময় নিছে, যে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য সে ভারতকে ব্যবহার করছে, সে পুলিশকে ব্যবহার করছে, কিছু ক্ষেত্রে সেনাবাহিনী কিছু অসাধু কর্মকর্তাকে ব্যবহার করেছে। তো তার মানে সেই নতুন সরকার ভারতের উপর ঝুঁকবে এবং সেনাবাহিনীর উপর ঝুঁকবে সাহায্যের জন্য, যে আমাদেরকে টিকে থাকবার জন্য সাহায্য করো। কিভাবে সাহায্য করো? তাদের টার্মস মেনে। তাদের টার্মসের মধ্যে একটা কি আছে অন্যতম, হাসিনাকে আবার ফেরত আনতে হবে, আওয়ামী লীগকে আবার ফেরত আনতে হবে। তো ভারত কিন্তু হাসিনা শেষ দম না, ভারত কখনো যাবে না হাসিনার ডেড বডি ওইখানেই কবর দিতে বা বাংলাদেশে পাঠাইতে। তারা যাবে সুস্থ সবল শরীরের হাসিনা এই পতিতাকে বাংলাদেশে ফেরত পাঠাইতে, তাদের যে স্টেক হোল্ডার হিসাবে তাদের স্বার্থ দেখবার জন্য। হাসিনা ছাড়া তাদের আর কোনো বিকল্প নাই। তারা বিএনপিতে ট্রাই করে দেখছে, জামাতে ট্রাই করে দেখছে, সব দিকে ট্রাই করে দেখছে, এনসিপি কে তারা ভাঙছে, বাট তারা দেখছে না হাসিনার বিকল্প ভারতের জন্য নাই। ওরা বলে না যে আওয়ামী লীগের এরা যে বাংলাদেশের জন্য হাসিনার বিকল্প নাই, আসল কথা হচ্ছে ভারতের জন্য হাসিনার কোনো বিকল্প নাই। তো তারা সেই জন্য তাকে পাঠানোর একটা সুযোগ তখন তৈরি করবে। এর বাদেও গ্লোবালি কিন্তু বাংলাদেশের অনেক দুর্নাম হবে, সাহায্য এবং বিনিয়োগ বন্ধ হওয়ার সুযোগ আছে। এই যেই জিনিসগুলা ভারত করবে ইলেকশনের সময়, কিসের সুযোগ নিয়ে? আমরা যদি ইলেকশনটাকে ঠিকমতো কন্ডাক্ট না করতে পারি, নিরাপত্তা না দিতে পারি, সবকিছুই কিন্তু ভারত তাদের অ্যাডভান্টেজে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে সিচুয়েশনটা আমি বললাম ভাই, রাজনাথের এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, সেখানে সে পরিষ্কারভাবে কিন্তু বলা আছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আফগান তালেবান এবং ভারত এখন সব থেকে সুস্পষ্ট বন্ধুর অবস্থায় আছে এবং তারা একে অপরকে সহযোগিতা করে, এবং তার কথায় সুস্পষ্ট ইঙ্গিত আছে যে তারা পাকিস্তান এবং বাংলাদেশে প্রয়োজন বোধে সেই আফগান তালেবানের সাহায্য নিয়ে তারা কিছু করতে পারে এবং চায়। সেই ক্লিপটা যদি আপনি এখন দেখাতে না পারেন, আপনি আপনার লিঙ্কে দিয়ে দেন, আমি এটা লিঙ্কে দিয়ে দিব। তবে ধরেন ভারত যতই চাক বা যেটাই বলুক, হাসিনার পুত্র কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু হাসিনাকে বৃদ্ধা হিসেবে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে। আমি সাম্প্রতিক সময় আল জাজিরার এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে তিনি কথা বলেছেন। আমি ক্লিপটা আবার দেখাতে চাই। মানে আপনি তো বলছেন যে ভারত চাচ্ছে হাসিনাকে পুশ করতে, কিন্তু হাসিনা যে ইনভ্যালিড হয়ে গেছে এটা কিন্তু তার ছেলেই বলছে। আমি একটু ক্লিপটা একটু দেখাতে চাই সুমন ভাই। Indicated that your mother is planning to retire from politics. So after this, I mean, if she was ever able to go, you indicated that your mother is planning to retire from politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is, in a sense, the end of the Hasina era? Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her? Yeah. কথা কিন্তু একদম পরিষ্কার। সো ভারত এখানে কপচি করে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ আমি আপনার সাথে একমত যে সজীব ওয়াজেদ জয় ওরফে ছাগল জয় এই কথাটা বলছে, সেটা প্রমাণ আছে। বাট এখন কি তাহলে তো জয় গত 15 বছরে যেই কথাগুলো বলছে সেগুলোকেও আমার কাছে সেন্সেবল কথা বলে মেনে নিতে হয়, সত্যি কথা বলে মেনে নিতে হয়। আমার কাছে কেন জানি মনে হয়, হয় এই ছাগলটা না বুঝে বলছে এই কথাগুলা, অথবা এটা একটা চাল হতে পারে আমাদেরকে বোকা বানানোর জন্য, ভারতের পক্ষে বলবার জন্য যে সে এখানে আসবে না। না, আমি এখানে আরেকটা অ্যাঙ্গেলে দেখছি। ধরেন সন্তান হিসেবে সে তো তার মায়ের শারীরিক অবস্থা জানে, তাই না? তার মায়ের সঙ্গে তো তার ধরেন ইন পার্সন দেখা হয়েছে, হয়তো ভিডিও কলে রেগুলার কথা হয়। সে টোটাল বিষয়টা মিলে একটা অ্যাসেসমেন্ট করতে পারে। মানে এটাকে ধরেন হয় না অনেক সময় যে আমি জানি আমার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, হ্যাঁ আপনি জানেন আপনার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, তো আপনি ধরেন কথা বলতে গিয়ে বলে ফেললেন যে না নাই, হয়তো মাই হয়তো বলছে না আমি আর পারতেছি না রে বাপ, এই এত পারতেছি না, হইতে পারে। তো যাই হোক, তো এটা আমি বললাম আর কি, যে আমার মনে হয় না যে হাসিনা বয়স কত, ধরেন 80, হাসিনার বয়স তো এখন 80। জি জি। তো 80 বছর বয়সী একটা বৃদ্ধ মহিলা দেশে ফিরে আবার কি করবে, এটা তো মানে এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো শুনুন ভাই, আপনি ধরেন যদি আমরা বলি যে ধর নির্বাচনের বাকি আছে আর 17 দিন, মানে 17 দিন আগে এই জাতীয় আলোচনা করাটাও আমাদের জন্য একটু মানে কি বলবো দুঃখজনক আর কি, যে আমাদের
এই মুহূর্তে নির্বাচনের এক ধরনের ক্যাম্পেইনে থাকা উচিত ছিল যে কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, কেন ভোট দিবেন। তো সেই জায়গাটায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি কি মনে করেন? কোন পদক্ষেপগুলো এই মুহূর্তে নির্বাচন কমিশন, আমাদের সরকার নিতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য, এই জাতীয় সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করার জন্য? জি, প্রথমত আমি টাচ করব, ধরেন অনেক কিছু বলার আছে আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রধান যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করতেছে, তারা যে সার্কাসে ক্লাউনের মতো কিছু কিছু কাজ করতেছে, সেই জায়গা নিয়ে আমি কিছু বলবো না। এগুলো হচ্ছে এক নম্বর সেন্সিটিভ, এটা আমার ফোকাসও না আজকে, আমি রাজনৈতিক বিশ্লেষকও না, এবং আমার ভাই মার খাওয়ার ইচ্ছা নাই, আমি মার খুব ভয় পাই। হ্যাঁ, এখন যেটা হলো, একটু প্রথমে নির্বাচন কমিশনে আসি। নির্বাচন কমিশনের আসলে যে ফ্যাক্ট হচ্ছে, একটা কমিশন আছে, নির্বাচন কমিশনার, ওনার প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাথে 5 জন নির্বাচন কমিশনার আছেন, বিভিন্ন যোগ্যতায় তারা এসছেন। বাট দিন শেষে তারা এই ব্রিগেডিয়ার জেনারেল ফজল, ওনাকে দিয়েই সব কথা বলাচ্ছে, ওনাকে দিয়েই সব কাজ করাচ্ছে। তাদের ধারণা যে সে বোধহয় সবকিছু বুঝে, সুতরাং তাকে দিয়ে করব। এবং আপনি যে জিনিসটার কথা বলেছেন সেটা, হ্যাঁ আমিও শুনেছি, সেটা আমার কাছেও খারাপ লাগে। বাট দেখেন, একই সাথে আমি আস্থা রাখতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনি কিন্তু এই তারেক সিদ্দিকী এবং মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, এদের অনেক দুর্নীতি ধরে ফেলা এবং সেটা আটকানোর অনেক চেষ্টা করছিলেন। উনি যখন ওসি কমান্ড্যান্ট এস আর্মি সিকিউরিটি নিচ্ছিলেন সেই অবস্থায়, এবং তাদের রোশানলের পরে ওনাকে কিন্তু শেষ পর্যন্ত অকালে মানে অবসরে যেতে হয়। ওনার তো লেফটেন্যান্ট জেনারেল হওয়া কনফার্ম ছিল, অবশ্যই ওনার সেই যোগ্যতা ছিল। এখন, এবং আপনি যদি খেয়াল করেন, জুলাইয়ের 26 তারিখে 2024 সালে যখন তপ্ত অবস্থা, সাহস করে উনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে একটা সুন্দর কবিতা উনি তৈরি করছিলেন, এবং সেটার অডিও আমাদের কাছে অনেক ইন্সপিরেশনাল ছিল। এই গুণগুলো আছে ওনার। উনি একটা কোর্সের সোর্ড বিএসইউ হাইলি কোয়ালিফাইড অফিসার, বাট ওনার কাছে সেই কারণে এক্সপেকটেশনটাও বেশি। ওনার কাছ থেকে কিছু কারণ কি মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের শুধু ব্রিগেডিয়ার জেনারেল ফজল না, প্রত্যেকে কিন্তু ওনারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত শপথ নেয়া লোক। ওনাদেরকে কিন্তু কেউ ছাঁটাই করতে পারবে না। ওনাদেরকে হয় পদত্যাগ করতে হবে, নাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করে তার মাধ্যমে ওনাদেরকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। তার মানে আমরা আশা করি কি, একজন বিচারপতির কাছ থেকে যে ব্যবহার, যে বিজ্ঞতা এবং যেই ধরনের একনিষ্ঠতা আমরা আশা করি, সেই একই জিনিস ওনাদের কাছ থেকে আমরা আশা করছি। সেখানে ওনারা একজনের কাঁধে দিয়ে, কোথায় নির্বাচন কমিশনে সবাই করলো কি, এই ঋণ খেলাপি আর ডুয়াল সিটিজেন, তাদের বৈধতা দিল। বাট কার মুখ থেকে বলা হলো? ব্রিগেডিয়ার জেনারেল ফজল বলে ফেললেন যে মনে কষ্ট নিয়ে উনি দিচ্ছেন। আরে ভাই, প্রধান নির্বাচন কমিশন চুপ থাকেন কেন? তিনি বলেন না কেন এই কথাটা? আপনার কি দায়িত্ব নিয়ে কথা বলতে লজ্জা লাগে? আপনার তো সেটা হওয়ার কথা না। দেন ঠিক আছে, যতটুকু ভুল হওয়ার হয়ে গেছে, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন। আমি এটা বলতে চাচ্ছিলাম যে বিচারপতিদের মর্যাদায়, বিচারপতিদের যে আচরণ বিধি, সেই আচরণ বিধিতে বিচারপতিরা অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না, অনেকের সঙ্গে মিক্সিং করতে পারেন না। এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই আমি বলছি যে ওনার সঙ্গে যেসব যোগাযোগ হচ্ছে বা যা কিছু হচ্ছে, উনি যদি মনে করেন যে এগুলো সব গোপনে হচ্ছে, তাহলে উনি ভুল করবেন আর কি। তো জি জি, এটা অবশ্যই সেই জায়গায় আচরণে ওনাদেরকে, ওনারা কিন্তু কোনো মিসকনসেপশন, মিসপারসেপশন সেগুলো তৈরি করে ওনারা ক্ষতিগ্রস্ত যতটা হবেন, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, ওনাদের সামান্য ভুলের কারণে। তো এখন ওনারা যে জিনিসটা করতে পারেন, তার মানে আমরা যদি দেখলাম যে পুলিশ এবং আনসার শুধু এখনকার পরিস্থিতিতে যথেষ্ট না, তো আগের মতো নির্বাচন কমিশনের জন্য আমার রিকোয়েস্ট, আগের মতন আপনারা যে আর্মি হয় ক্যাম্পে নাহলে টহল দেবে, শুধু তা না, 13,000 ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা আইডেন্টিফাই করেছেন 43,000-এর মধ্যে। সেই 13,000-এর জন্য আপনাদের অতিরিক্ত ফোর্স এবং স্ট্যাটিক, মানে যারা কেন্দ্রে থেকে, সেখানে বিজিবি এবং সেনাবাহিনী মিলাই যদি এক সেকশন তৈরি করা হয়, যারা সেই 13,000 কেন্দ্রে থেকে তার দায়িত্ব পালন করবেন, নিরাপত্তার দায়িত্ব, তাহলে কিন্তু সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থেকে আমরা ওই সহিংসতা বা অন্য কিছু হয়তো সেই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন সেটা করতেও সময়, দেখেন আপনি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে প্রতিটা কেন্দ্রে, এর মধ্যে 43,000-এর মধ্যে কয় হাজার ভেঙে ফেলছে দেখছেন আপনি? ভেঙে ফেলতেছে লোকজন। বডি ক্যাম দেয়া হচ্ছে, যেটা খুবই এফেক্টিভ, যে একজন নির্বাচনী কর্মকর্তার কাছে বডিতে ক্যামেরা থাকবে,
যেটা অনলাইন থাকবে সারাক্ষণ। আপনি কেন্দ্র হলো 43,000, আপনি দিচ্ছেন 25,000 বডি ক্যাম। কেন? মানে বাকিগুলা তা মনে করেন বডি ক্যামের দরকার নাই? টাকা কি খুব বেশি লাগতো? খরচ তো এমনিতেই করছেন, আমাদের না, জনগণের টাকায় খরচ করতেছেন। আমি এখানে দ্বিমত পোষণ করি। ধরেন বাংলাদেশের জন্য যে বডি ক্যাম, সিসি ক্যামেরা, ড্রোন, এগুলো হচ্ছে পয়সা খাওয়ার ধান্দা। মানে জি, নির্বাচন কমিশনের এই এখন নতুন পয়সা তো খেয়ে ফেলছে ভাই, আপনার আমার ওয়ালেট তো খালি করে ফেলছে, সেইগুলো তো খালি, এখন সেটা তো কাজে লাগাইতে হবে। আমি ইভিএম এর সেইটা সময় দিয়ে- দেখি না, ইভিএম ওই সময় সিসি ক্যামেরা বহু কিছু হয়েছে, সব লুটপাট হয়ে গেছে। এগুলো হচ্ছে যা পয়সা খাওয়ার ধান্দা। তো জি, তার থেকে যদি তো আমি সেটাও হয়, বাট আমি আশা রাখতে চাই যে ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রুপস, সেনাবাহিনী, বিজিবি বা বিডিআর, তাদেরকে সেখানে রাখা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচন কালীন সেই পরিস্থিতি আমাদের যে টুলস বা কমিউনিকেশন ব্যবস্থা, সেই জিনিসগুলোকে ইফেক্টিভ করা। তো এর বাদে এখন এইটুকু আমার কিন্তু চাহিদা, তারা কোনো পক্ষপাত করবেন না, তারা সেই জায়গায় সেটাকে এফেক্টিভ রাখবেন, সেটা হচ্ছে আমাদের চাহিদা। এর বাদে আমাকে এখন আসেন সরকারের কাছ থেকে আমি কি চাবো। সরকার একটা লেভেল প্লেইং ফিল্ড বলছেন যে তারা তৈরি করেছেন, গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি। তো সরকারকে নির্দেশনা দিতে হবে। সরকারি যে, ধরেন আপনি জেনারেল জাহাঙ্গীরের কথা বললেন, উনি অস্ত্র নিয়ে একটা কথা বলেছেন যে সে অস্ত্র ব্যবহার হবে না, আপনি বলেন সেটা আপনি নিশ্চয়তা পাচ্ছেন, তাহলে যারা বৈধ অস্ত্রের মালিক, যাদেরকে আপনি চেক করে বৈধ অস্ত্র দিয়েছেন, তাদের কাছ থেকে আপনি অস্ত্র নিয়ে নিচ্ছেন, বাট সে অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে না। মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে আপনি বাধ্য করাতে পারলেন না ইফেক্টিভলি অস্ত্র উদ্ধার অভিযান করবার জন্য। এখনো সেটা বজায় আছে যে অস্ত্র উদ্ধার অভিযান, সেই জিনিসটা হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলি, সরকারের থেকে কি সিগন্যাল? ভারত সমস্ত দূতাবাসের সাথে যোগাযোগ করলো যে বাংলাদেশে নন রেসিডেন্ট ডিক্লেয়ার করার জন্য গত সপ্তাহে, এবং গত পরশুদিন 23 তারিখে তারা হাসিনাকে আমাদের বিরুদ্ধে আগ্রাসী দেশের সরকার উৎখাতের জন্য বক্তব্য দেয়া অ্যালাউ করলো। সেখানে হাসিনা কিন্তু, আপনি গতকাল যে প্রোগ্রামে করেছেন, একটা জিনিস আমি খেয়াল করছিলাম যে সে তার বক্তব্য দিয়েছে সরকার উৎখাত করবার জন্য, একটা নির্বাচন, মানে দেশে প্রতিষ্ঠিত একটা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের জন্য সে সেখানে জ্বালাময় বক্তৃতা এবং হিংসা, নির্বাচনকালীন হিংসা, প্রতিহিংসার সে ডাক দিচ্ছে। যেই মাটিতে বসে সে ডাক দিল, সেই মাটির ভারতের প্রজাতন্ত্র দিবসে আপনারা কিভাবে তার পরদিনই, তার ঠিক একদিন পরে 24 তারিখে আপনারা প্রধান অতিথি হিসেবে জ্বালানি উপদেষ্টাকে পাঠান। জ্বালানি উপদেষ্টা যখনই সেখানে যায়, তখন একটা মেসেজ ভারতকে দেয়া হয়ে যায়। কি মেসেজ? ভাই, এক গালে থাপ্পড় দিতে ঠিক আছে, আরেকটা গাল বাড়াই দিলাম, সেই গালেও থাপ্পড় দাও। তো এইটা কি আমাদের অ্যাটিটিউড? আমি জানি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে ভারতের এই ধরনের উস্কানিমূলক কাজ যে দুটো করেছে সেই ব্যাপারে। বাট যদি আমি সেটা মনে করি সেটা উস্কানিমূলক, তাহলে ভারত যখন ইচ্ছা করে হাসিনাকে দিয়ে বক্তব্য দেয়াচ্ছে, উস্কানি দেয়াচ্ছে, সরকার উৎখাতের কথা বলছে তার মাটিতে বলে, সেই ভারতের এম্বাসিতে আমি কিভাবে গেলাম? শুধু তিনি তো যান নাই ভাই, সবাই কিছু পলিটিক্যাল পার্টির নেতাকে দেখলাম, তারা সেখানে গিয়ে সস্ত্রীক গেছেন, এবং ফেসবুকে কি জঘন্য মানসিকতার, কতটা দাস মানসিকতার লোক এই পলিটিক্যাল লোকজন, তারা সেখানে গিয়ে ছবি দিচ্ছেন, ফেসবুকে মজা করে দিচ্ছেন। ভাই, তাদের জন্য, শুধু তাদের জন্য আওয়ামী লীগ যথেষ্ট ছিল, কোমরে 6 ইঞ্চি দিয়ে শুধু পিটাইতো। তো ভাই, এই জিনিসটা সরকারকে নিশ্চিত করতে হবে, আমরা ডাবল স্ট্যান্ডার্ড রাখবো না। আমাদের যদি আমরা ভারতকে পরিষ্কারভাবে বলতে পারি, এবং ডিপ্লোম্যাটদেরকে আমরা একটা সংবাদ সম্মেলন করে, এটা হয় প্রতিবার হয় ইলেকশনের আগে, যে ধারণা দেওয়া যে নিরাপত্তা ব্যবস্থা কি, সেখানে আমরা বলবো যে কিছু মহল থেকে এই উস্কানি দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতে বসে, যে ভারতে বসে কথাটা বলতে পারেন, না বলতে পারেন, বলবেন আওয়ামী লীগের পতিতা হাসিনা ষড়যন্ত্রের জন্য ডাক দিচ্ছে, সহিংসতার ডাক দিচ্ছে। আমরা আশা করি সরকারের বক্তব্য হতে পারে, আমরা আশা করি ভারত সরকার সেই ধরনের উস্কানিকে প্রশ্রয় দিবেন না, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সহিংসতা ছাড়া। এই স্টেটমেন্টটা আগে থেকে যদি আমি দিয়ে রাখতে পারি, ভারত যত দুষ্টামি, অন্তর্ঘাতমূলক কাজ, সহিংসতা করার চেষ্টা করুক, সেটার ইম্প্যাক্টটা কম হবে ভাই। বাট আমাদেরকে আগে থেকে সেটার মতো কাজ করতে হবে। তো দেন রাজনৈতিক দলগুলোর জন্য ভাই একটু বলি, দেখেন
আমি একদম পুরো হাত জোর করে বলবো, আপনাদেরকে আমি সমালোচনা করতেছি না, কি ধরনের অদ্ভুত কথা আপনারা মাঠে বলে বেড়াচ্ছেন, কাদেরকে নমিনেশন দিচ্ছেন, কাদের কথায় চলতেছেন, কিছুই বলবো না আমি। শুধু একটা জিনিস দেখেন জনাব তারেক রহমান, আপনি যখন এত বছর পরে বাংলাদেশে আসলেন ফেরত, একটা বড় জনসভা, ইতিহাসের সব থেকে বড় জনসভায় আপনি লোকজনের সাথে কথা বললেন। আমার কিন্তু আশা ছিল আপনি দুইটা কথা বলবেন, শুধু দুইটা কথা। একটা কথা, আমার মা আজকে মৃত্যুসজ্জায় আছে, উনি অসুস্থ, ওনাকে দেখতে আমি আসছি, আপনাদেরকেও দেখতে আসছি, আপনারা আমার মার জন্য দোয়া করবেন। উনি ওনার মার জন্য দোয়া সেদিন চান নাই। দ্বিতীয়, উনি তো বিএনপির, ওনার মা বাবা দুজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, ওনারা তো দেশের নেত্রী ছিলেন। উনি তো, এখন উনি যদি মনে করেন উনি বিএনপির নেত্রী শুধু হবেন, নেতা হবেন, ওনার চয়েস। বাট আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম উনি এসে একটা বৃহত্তর ঐক্যের ডাক দিবেন, জাতীয় ঐক্যের ডাক দিবেন, যে ঠিক আছে আমরা হয়তো জাতীয় সরকার গঠন করতে পারি নাই, বাট আমি আগামী নির্বাচন যে সেটা আছে, সেটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে, দেশের সিস্টেমকে প্রগতির দিকে আগায় দেওয়ার জন্য, ভবিষ্যতের জন্য একটা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে দল বেঁধে নির্বাচন করি, একই সাথে তা হোক না হোক আমরা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচন করব, সেখানে কোনো একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার, ট্রল করা, উল্টাপাল্টা কথা বলা, যেটার কোনো দরকার নাই সেই ধরনের কথা বলা, সেগুলো বলবো না। আমরা একসাথে কাজ করবো যাতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সেই সরকারকে সহযোগিতা করতে পারি, এবং আমরাও যারাই মানে ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। নাহলে ভাই দেখেন, যে নির্বাচন হোক, যেই বিজয় হোক না কেন নির্বাচনে, আপনার দল হয়তো জিতবে, সেটা জামাত হোক, বিএনপি হোক, কিন্তু বাংলাদেশ হেরে যাবে ভাই। আমরা এই নির্বাচনটা চাই না। এখানে একইভাবে জামাতের তাহের সাহেব, ওনাকে আমি বলবো যে ভাই আপনার কি দরকার ছিল সেখানে আলাদাভাবে চুপ করে থাকেন? আপনারা তো অনেক সংগঠিত দল, বিএনপি থেকে কে কি বলছে না বলছে তার প্রতিটা কথা উত্তর দেওয়ার দরকার নাই। আর আপনি নিজেই তো একজন আওয়ামী লীগের নেতাকে এখানে মঞ্চে দাঁড় করায় দিলেন আপনার বন্ধু হিসাবে পরিচয় করে দিয়ে। সো আমরা এই জায়গায় শুধু সংযত ব্যবহার তা না, আমরা আশা করব ওনারা এইটুকু ম্যাগনিচিউডটা বুঝতে পারবেন যে নির্বাচনে যে কোনো কারচুপি, ভোট ডাকাতি বা সহিংসতা অ্যাকচুয়ালি কোনো দলকেই নির্বাচনে জিতাবে না, বরঞ্চ সব দল তো শুধু হারবে, আমরা বাংলাদেশ হেরে যাব। সেই জায়গাটাতে আমার মনে হয় এই জিনিসটা। আর আরেকটা জিনিস, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা নির্বাচনী ম্যানিফেস্টো বের করেছেন, কেউ কেউ এখনো করেন নাই, অনেক কিছু রাখছেন ভাই। একটা জিনিস আপনারা, চারটা জিনিস ক্লিয়ার করবেন। এক নম্বর হচ্ছে আপনারা নির্বাচনে কোনো সহিংসতা চান না এবং সেটা হতে দিবেন না। নির্বাচনের মাঠে জনসভায় অনেক কিছু বলবেন, নির্বাচনের দিনে কোনো সহিংসতা করবেন না, সেটা প্রমিস করতে হবে। 2 নাম্বার জিনিস, এটা আপনারা আওয়ামী লীগের লোকদের আপনাদের দলে ভিড়াই ভাই, তো কয়টা ভোট পাইতেছেন? এরা তো বাতিল জিনিস। এথিক্যালি কোনো আওয়ামী লীগের লোকের তো রাজনৈতিক, টেকনিক্যালি পারে, ইথিক্যালি পারে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে পারে না। তারা যদি নেনই তাদেরকে, তারা তো ভাই আওয়ামী বিষটা আপনার মধুর মধ্যে ঢুকাইতেছে। আপনার দল যদি মধুর দল হয়ে থাকে, তার মধ্যে তারা ঢুকাই দিতেছে। বরঞ্চ সেই ক্ষেত্রে যেটা হয়, দলের ত্যাগী কর্মীরা তারা সংক্ষুব্ধ হয় এবং তারা দলের প্রতি, এবং ভোটাররা আপনার এলাকার, তারা কিন্তু কষ্ট পায় যে এই আওয়ামী লীগ এই এত কাজ করার পরে আপনার কোলে বসে তারা দুধ খাচ্ছে। দ্যাট ইজ ব্যাড, দ্যাট ইজ সিম্পলি ব্যাড। দেন সেনাবাহিনী এবং অন্য সবার জন্য যেটা হতে পারে, এবং সুমন ভাই, আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, মানে এটা ভাবলে ভুল হবে যে মানুষের মধ্যে ওই চেতনা মরে গেছে, মানে মানুষ অনেক কিছুই মেনে নিবে, এটা ভাবার কোনো কারণ নাই। এনসিপির কিছু নেতা ডিরেইলড হয়ে গেছে বা তারা জুলাইকে বেঁচে খাইছে অনেকে, তার মানে এই না যে জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে গেছে। জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল ওই সাধারণ মানুষের অংশগ্রহণে, ছাত্রদের কেউ কেউ নেতৃত্বে ছিল, বাট মূলত ছিল সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। তো আমার কথা হচ্ছে কি, এটা একটা শিক্ষা, কারণ জানে যে হাসিনার মতো একটা শক্তিশালী স্বৈরশাসক যেভাবে পালাইছে, তাদের পক্ষে যদি কেউ এইভাবে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় ধরনের কিছু করার প্রচেষ্টা করে, তাদের কি পরিণতি হবে তারা নিশ্চয়ই সেটা বোঝার কথা। তো আমার কথা হচ্ছে, নির্বাচনে বাকি হচ্ছে 17 দিন। এই 17 দিনে আসলে যেহেতু বিএনপি বলছে একটা জাতীয় সরকার করবে, জামাত
এর আমির জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যখন কথা বলতে গেছেন, ওই যে শোক বইতে স্বাক্ষর করে, তিনিও বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো। তো সব মিলায় ধরেন কিছু ইঙ্গিত আছে যে একটা জাতীয় সরকার বা একটা ঐক্যমত্যের সরকারের মতো। তো এই জিনিসটা হোয়াই নট বিফোর ইলেকশন? কেন এই জিনিসটা যদি একরকমের একটা সেটেলমেন্টে হয় বা কথাবার্তা হয়, তাহলে কিন্তু ধরেন ভারতের থ্রেট কিন্তু জিরো হয়ে যায়, নির্বাচনের সহিংসতাও জিরো হয়ে যায়, এবং আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সবার কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায় যে তোমরা কারো দিকে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই, মানে সিচুয়েশনটা, গভর্নমেন্টের ফর্মটা হবে এরকম বা এভাবে গভর্নমেন্ট আগাবে। এবং আপনি তো ইশতেহারের কথা বলছেন, আমি মনে করি যে স্পষ্টভাবে সবাইকে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ ভোট এবং জুলাই বিপ্লবের যে চেতনা, যে সংস্কারের যে ধারণা, সেটার দিকে। সো এবারে সামনের গভর্নমেন্টটা কিন্তু নর্মাল গভর্নমেন্ট না, কিন্তু মানে হ্যাঁ ভোটের পরবর্তী কিছু সংস্কারের মাধ্যমে একটা সরকার কিন্তু। তো সেই জায়গাটা এখনই যদি একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি বা একটা আউটলাইনে আমরা আসতে পারি, আমার তো মনে হয় এটা খারাপ হয় না। আপনি কি জি, শুধু তাদের মানে ভোট পাওয়ার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। জনগণের কথা তারা যদি নাও ভাবেন, আমি বিশ্বাস করি ভাবেন, বাট প্র্যাকটিক্যালি যদি তারা নাও ভাবেন, হয় কি তাদেরকে কিন্তু একটা কালচার আছে পশ্চিমা দেশগুলাতে, এশিয়ারও কিছু দেশে আছে, যে নির্বাচিত হলে আমাদের মন্ত্রী কারা হবেন নাম সহ, বিভিন্ন সংসদীয় কমিটির প্রধান কারা হবেন নাম সহ। সুতরাং আমি দেখব শুক্কুর আলী, সে তাকে বানাচ্ছে অর্থমন্ত্রী, আমি সেই শুক্কুর আলীকে তো ভোটই দিব না, কারণ শুক্কুর আলী তো অর্থ চুরি করে খায়, তাকে আমি কিসের জন্য অর্থমন্ত্রী দিব বা পরিকল্পনা মন্ত্রী দিব? সেই জিনিসটা পরিষ্কার করে বলা। 2 নম্বর হচ্ছে, দেখেন এই জায়গায় আপনি যেটা বলছেন যে তার আগে জাতীয় ঐক্য, সেক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা জায়গায় জনাব তারেক রহমানকে আমি বলি, আপনার সাথে যে প্রজাপতির দলকে নিয়ে আসছেন, তারা অ্যাকচুয়ালি আপনাকে কি বলছে আমি জানি না, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে তারা আপনাকে একটা মলম বিক্রির ক্যানভাসার হিসেবে স্টাবলিশ করতে যাচ্ছে? খুব, আমি সরি এই কথাটা বলার জন্য। দেখেন, আইদার আপনি যেটা বলছেন সেটা আপনার দলের লোকে শুনছে না। দেখেন, আজকে ময়মনসিংহ এর ত্রিশালে আগুন লাগানো শুরু হয়ে গেছে কিন্তু বিএনপির 2 গ্রুপের মধ্যে। হ্যাঁ, তো এখন হয় তাহলে দেখেন, লোকে তো কি মনে করবে যখন আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি আছে, বাট আপনার অনেক নেতাকর্মী তারা নির্বাচনী প্রচারণায় বলছেন যে না, আমরা না ভোট দিব। তার মানে কি দুইটা অর্থ দাঁড়ায়, হয় আপনার কথা আপনার কর্মীরা এবং নেতারা শুনে না, তাদের কি থাপড়ানো দরকার না? 2 নম্বর জিনিস হচ্ছে, তাহলে কি আপনি আপনার দল মুখে এক কথা বলে কাজে আরেকটা করে? এটাও কিন্তু ভয়ঙ্কর জিনিস। প্লিজ, এই জায়গাগুলাতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তা না, কিছু প্রশ্নে জুলাই সেটাতে না ভোট দেওয়ার কি প্রশ্ন আসে, তাই না? সেটাতে না ভোটের কি প্রশ্ন? কিছু কিছু জিনিস আছে ঢুকায় দেওয়া হয়েছে পরে, আমি সরকারকেও সেই জন্য দায়ী করব, বিএনপি যে অভিযোগটা ছিল, বাট ওভারঅল সেটা তো না ভোট নেওয়ার জিনিস না, সেটা হ্যাঁ ভোটের জিনিস। এবং সেটা আমরা এবং সুমন ভাই, প্রকাশ্যে জিএম কাদের না ভোটের পক্ষে প্রচারণা করার পরেও কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ ধরতেছে না কিন্তু। ভাই আমার যতদূর মনে হয় বাটা শু কোম্পানি স্যান্ডেল বানানো কমায় দিছে, অথবা স্যান্ডেলের দাম অনেক বেড়ে গেছে, ডিমের দামও দেশে অনেক বেড়ে গেছে। আমার কেন জানি মনে হইতেছে ভাই, ওনার এই প্রকাশ্যে কথা বলার পরও প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়ার জিনিসটা থেকে মনে হইতেছে জনগণ বুঝবে। এখন ভাই আরেকটা জিনিস, এখন তারেক জনাব, সরি আমি ভাবছিলাম পলিটিক্যাল। দেখেন, জনাব তারেক রহমানের জন্য কাজটা কিন্তু সহজ, শফিক সাহেবের জন্য কাজটা সহজ না। তাকে একটা দলকে চালাতে হতেছে যাদের প্রত্যেকে মানে সাফার করা, বিএনপিও সাফার করেছে, বাট জনাব তারেক রহমানকে কিন্তু নতুন করে পলিসি, এই যে কিছু লোক আছে লন্ডনে বসে বাংলাদেশ সম্পর্কে রিসার্চের কিছু জিনিস বানায়, কিছু মলম বানায়, ওনার হাতে ধরায় দিছে, ওনার বোঝা হচ্ছে দিস আর রং। আমি বলি, ওনার সামনে কিন্তু এখানে কোনো চেতনার দরকার নাই। আদর্শ, শহীদ জিয়া স্বাধীনতা এবং জাতীয়তাবাদী আদর্শ এবং একটা দল তৈরি করে গেছেন। বেগম জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার একটা নীতি তৈরি করে। সিম্পল এই 3টা জিনিস নিয়ে আপনি আগান, আর কোনো কিছুর দরকার হবে না। বলেন তো, আজকে বেগম জিয়া ওনার ইন্তেকালের পরে
ওনাকে নিয়ে কেন কেউ কথা বলে না? ওনার আদর্শটাই তো সব থেকে বড় ছিল এখানে আমাদের টিকে থাকবার জন্য। তার যারা বলে না তারা কি মনে করতেছে যে তাকে বাদ দিয়ে নতুন নেতা নতুন ধারণা এস্টাবলিশ করা যাবে? ভুল, ভুল, সেটা চরম একটা ভুল জিনিস। তো আমি এখানে আর কোনো কিছু বলবো না। পলিটিক্যাল পার্টি শুধু সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর ব্যাপারে একটা সেন্সিটিভ জিনিস। দিন শেষে কিন্তু নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল সবাই কিন্তু তার কাছে সেনাবাহিনীর দিকে, অ্যাজ ইফ সেনাবাহিনীর হাতে একটা ম্যাজিক আছে, সুতরাং সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচন করা দিবে। সেই জিনিসটা অনেক ভুল। দেখেন, এই সেনাবাহিনী কিন্তু 2028 বা 2018 সেনাবাহিনী না, 24 সেনাবাহিনী না। এই সেনাবাহিনী এমন একটা জায়গায় আসছে যেখানে কিন্তু তার মনে একটা ভয় ধরে যাওয়া স্বাভাবিক। গুম খুনের বিচার হচ্ছে, যদি অতিরিক্ত কিছু করি আমার তো চাকরি চলে যাবে, ইনভেস্টিগেশন হবে। আবার কারো কারো মনে কষ্ট আছে, বুকে পাথর আছে। তো জিনিসটা হচ্ছে সিম্পল। সরকারেরও দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে বলা, ভাই যেইগুলার বিচার হচ্ছে, যে বিচারের জন্য আপনি আমরাও ভোকাল ছিলাম, সেগুলা হচ্ছে গুম খুন, আইন বহির্ভূত কাজ করবার জন্য। আর নির্বাচনকালীন তোমরা যে দায়িত্ব পালন করবা, সেখানে যদি তোমাদেরকে গুলিও চালাতে হয় বাধ্য হয়ে, সেটা আইনের আওতায় হবে, সেটাতে তোমাদের কোনো সমস্যা নাই। এটা এক জিনিস সেনাবাহিনীর। কারণ আমার যাদের সাথে কথা হচ্ছে, একটা আওয়াজ পাইলাম যে কিছু কিছু লোক সৈনিক জুনিয়র লেভেলে তার প্রশ্ন করছে যে আমাদের প্রোটেকশন কে দিবে। এটা বুঝায় বলেন, তাদেরকে সাহস দেন যে এটা সম্পূর্ণ আইনের আওতায় থেকে কাজ করা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। 2 নম্বর জিনিস হচ্ছে, আপনারা কষ্ট করে সেনাবাহিনী, আমি জানি 1 লাখ না, কারণ 1 লাখের মধ্যে ধরেন সেনাবাহিনী 1 লাখ আসলে মাঠে প্রশাসনিক সহ 60,000 ডিপ্লয় করতে পারবে যারা। আবার 60,000 কি 24 ঘন্টা ধরে কাজ নির্বাচনে পাহারা দিবে? অন্তত 12 ঘন্টা 8 ঘন্টা করবার কথা, সেখানে 12 ঘন্টা করলো। মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে 30,000 সেনাবাহিনী নিয়োজিত থাকার সক্ষমতা আছে এখনকার হিসাব অনুযায়ী। 30,000 যেখানে পারবে সেখানে, হ্যাঁ আসলে কেন্দ্রে দেওয়া সম্ভব না। বাট আমি জানি, আমি জেনারেল ওয়াকার এবং সেনা নেতৃত্বের কাছে অনুরোধ করব, বিমান এবং নৌবাহিনীর প্রতি, আপনারা আরো ইচ্ছা করলে 30,000-এর মতন দিতে পারেন। সব কোর্স বন্ধ করে দেন, যে কোনো ধরনের প্রশিক্ষণ বন্ধ থাকবে আগামী 2 সপ্তাহ। আপনারা নির্বাচনের সেই 15 তারিখ পর্যন্ত, যখন সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড থাকবে, সেই পর্যন্ত আপনারা আরো 30,000 দিলে সুবিধা হবে কি, ওই যে 13,000 ভালনারেবল সেন্টারের কথা বললাম, সেগুলাতে সশরীরে নিয়োগ দেওয়া সম্ভব হবে বিজিবির সাথে মিলাই। সেই জিনিসটা করেন, এটা আপনাদের জন্য একটা সুযোগ। যেই দুর্নাম হয়ে গেছে, আপনারা তো কোনো দুর্নামের কাজ করেন নাই, আপনাদের আগের লোকজন দুর্নামের কাজ যেগুলা করে গেছে, তারা এখন কিছু লোক শাস্তির আওতায়, কিছু লোক পালায় আছে। আপনারা জাতির কাছে প্রমাণ করেন, কষ্ট করে, এতদিন তো কষ্ট করছেন, 1.5 বছর ধরে আপনারা মাঠে, এখন যেটা করেন আপনারা আরেকটু কষ্ট করে সবকিছু বাদ দিয়ে ম্যাক্সিমাম পসিবল ফোর্সেসকে পাঠান। কারণ আপনারা জানেন আমার থেকে বেশি, মাঠ পর্যায়ের জরিপ আপনারা করেছেন, এনএসআই ডিজিএফআই রিপোর্ট আপনাদের কাছে আছে, সরকারের কাছেও আছে, যে এই পুলিশ এই আনসার দিয়ে নির্বাচন কেন্দ্র ঠেকানো ভেরি ডিফিকাল্ট। কি ভালনারেবল গুলোতে আপনাদের থাকতেই হবে ফিজিক্যালি, সেটা নিশ্চিত করেন। আর সর্বশেষে গোয়েন্দা বাহিনী, এনএসআই ডিজিএফআই, আমি প্রথমে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিলাম, কিন্তু স্যার দেখেন কনক ভাই, আপনি কিন্তু আপনার মনে কিন্তু অন্য একটা ভয় আছে, শঙ্কা আছে, সেটা লজিক্যাল। তো সার্টিফিকেটটা যাতে আমি ঠিক দিছি সেটা একটু প্রমাণ করেন আপনাদের স্বার্থে। আপনাদের সুযোগ আছে, যেহেতু এখন আপনাদের ওই ব্যস্ত থাকতে হবে না ওই মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কামলা খাটার জন্য। গোয়েন্দা তথ্যগুলা সঠিকভাবে প্রবাহটা রাখেন, নিশ্চিত করেন যে কোনো একটা ঘটনা ঘটার আগেই যাতে বিশেষ করে সীমান্ত এলাকায় এবং ভালনারেবল যে জেলাগুলো আমাদের আছে, সেই জেলাগুলোতে এই ধরনের নাশকতার কাজ যাতে না হয়, সেটা ঠেকানোর জন্য যতদূর সম্ভব সংশ্লিষ্ট সংস্থাদেরকে আপনারা দেন। আর জনাব তারেক রহমান শফিক সাহেব, আপনাদের কাছে আমি করজোড়ে ভাই অনুরোধ করে যাচ্ছি, প্লিজ দেশের স্বার্থে আপনার জাতীয় নেতা সেটা প্রমাণ করার জন্য এইবারে অন্তত জাতীয় ঐক্যের জায়গাটা, কনক ভাইয়ের হোপ আছে ইলেকশনের আগে, আমার হোপ হচ্ছে অন্তত ইলেকশনের আগে যে ইলেকশনটাকে একটা ইতিহাসের সব থেকে জঘন্য ইলেকশন সেটা যাতে কেউ না বলতে পারে, ইলেকশনের পরে একটা নির্বাচিত সরকার যাতে সুন্দরভাবে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করতে পারে তাদের ম্যানিফেস্টো, সেটা সুযোগ করে দেন, একজন আরেকজনকে সহায়তা করেন। এখানেই আপনারা জিতবেন, বাংলাদেশও জিতবে। ধন্যবাদ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি আসছে সেটি কিন্তু সাধারণ যে নির্বাচন আমাদের হয়
জাতীয় নির্বাচন সেটি নয়, এটি হানা ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গণভোটের পরে এটি গণপরিষদের মাধ্যমে সংবিধান সংশোধনের জায়গাগুলো নির্বাচিত এমপিরাই ঠিক করবেন, সংশোধন করবেন, তারপর যে শুরু হবে সংসদের স্বাভাবিক কার্যক্রম। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে সাধারণ জাতীয় নির্বাচনের মতো চিন্তা না করে সব রাজনৈতিক দলের একটা ভেতরগত একটা ঐক্যমত্য দরকার, যেন ইতিমধ্যে আমরা দেখছি যে বিদ্রোহী প্রার্থী মিলে মারামারি কামড়াকামড়ি চলছে, অগ্নিসংযোগ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বিভিন্ন জায়গায়। তো এই জায়গাগুলো আমার মনে হয় বন্ধ করে একটা কনসেনসাসে আসা দরকার, একটা ঐক্যমত্যের জায়গায় আসা দরকার, যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং যে আলোচনাগুলো হলো, এই যদি কোনো ব্যত্যয় ঘটে আসলে জনগণই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে, এবং সেই সিদ্ধান্ত জনগণ যখন ক্ষেপে ওঠে, জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন সেই সিদ্ধান্ত যে কত মারাত্মক হতে পারে, জনরায় যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তা আমরা দেখেছি 16-17 মাস আগেই। তো আমার মনে হয় যে এটি থেকে নিশ্চয়ই যারা রাজনৈতিক নেতা আছেন তাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে, এবং তারা নিজের স্বার্থ না বুঝে দেশের স্বার্থ দেখবেন। এবং আমি আবারও হাসিনা বাংলাদেশ বিরোধী প্রকাশ্যে দিল্লি প্রেস ক্লাবে যে অডিও রেকর্ডেড বক্তব্য দেওয়ার পরেও ভারতের রাষ্ট্রদূতকে তলব না করা, এবং আমাদের বেহায়া রাজনীতিবিদদের সেই ভারতীয় দূতাবাসে যে তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপনকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, এবং তারা যদি কোথাও কোনো নির্বাচনে দাঁড়ান, তাদেরকে জনগণকে আহ্বান করবো তাদেরকে প্রত্যাখ্যান করুন। এইসব দালাল অসভ্যদেরকে আমাদের কোনো নেতা মানার দরকার নেই, এদেরকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় দরকার নেই। যারা নিজের স্বার্থে দেশ বিরোধী এমন একটা ভূমিকার পরেও সেখানে যেতে পারে, তাদেরকে প্রত্যাখ্যান করাটাই হচ্ছে তাদের সর্বোত্তম পুরস্কার।